হ্যালো, ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট। রিসার্চ মেথোডোলজি অর্থাৎ যে অংশটা আমরা শুরু করেছিলাম আমাদের CC11 সেমেস্টার 5-এর তার দ্বিতীয় পার্টে চলে যাব। এই অংশে আমরা দেখব লিটারেচার রিভিউ অ্যান্ড ফর্মুলেশন অফ রিসার্চ ডিজাইন। একটা রিসার্চের খুব গুরুত্বপূর্ণ অংশ এটা। আমরা রিসার্চ মেথোডোলজি শিখেছিলাম রিসার্চ করা, রিসার্চের মাধ্যমে একটা পেপার প্রেজেন্টেশন করা এবং তার বৃহত্তর ক্ষেত্রে ধীরে ধীরে আসে একটা রিসার্চ টোটাল এন্টায়ার থিসিস তৈরি হওয়া, যার ফলে তুমি ডক্টর ইন ফিলোসফি ডিগ্রিটা পাও। তো এই প্রত্যেকটা একটা বেসিক ধাপ, যাকে আমরা বলি প্রিফিল সিচুয়েশন, মানে কোনো রিসার্চ করার আগে যেটা আমাকে অবশ্যই করতে হয়, দ্যাট ইজ কল্ড লিটারেচার রিভিউ অ্যান্ড ফর্মুলেশন অফ রিসার্চ ডিজাইন। তো লিটারেচার রিভিউ কীভাবে করব, আগে এই বিষয়টা আমরা জানি, তারপরে রিসার্চ ডিজাইনের অংশে আসবো। আসা যাক লিটারেচার রিভিউ ধারণাটাই। লিটারেচার রিভিউ বলতে কী বুঝি? লিটারেচার শব্দের সাথে আমরা সবাই পরিচিত, সাহিত্য বা সেই সম্পর্কিত লেখা, তাকে আমরা বলি লিটারেচার। লিটারেচার রিভিউ কীভাবে লিটারেচার রিভিউ হয় আসা দেখা যাক। আমি তোমাদের কাছে একটা পেপার প্রেজেন্ট করব। এটা হচ্ছে একটা পেপারটার নাম জিওগ্রাফিক্যাল রিভিউ ইন ইন্ডিয়া বলে পেপারটার নাম। মূলত এখানে কাজ হয়েছে গঙ্গার, যেই চ্যানেলটা গঙ্গার সাথে যুক্ত নেই বা গঙ্গার প্যালিও চ্যানেল, সেটা নিয়ে। এটা হচ্ছে একটা পেপারের এন্টায়ার ফরম্যাটটা, পুরো পেপারটা এভাবে পরপর আছে। এইরকম একটা পেপার তৈরি করতে গেলে তোমায় কীভাবে কাজটা করতে হবে, ধরো আমার মাথায় আছে আমি এই অংশটা নিয়ে কাজ করব, লোকেশন অফ আদিগঙ্গা প্যালিও চ্যানেল, সাউথ 24 পারগানাস, ওয়েস্ট বেঙ্গল, আর রিভিউ করব। এটা হচ্ছে আমার কাজ। এই কাজটা করেছিলেন বর্তমানে ক্যালকাটা ইউনিভার্সিটির যে হেড অফ দ্য ডিপার্টমেন্টে রয়েছেন সুরেন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্র স্যার করেছিলেন। তো তারই একটা কাজের এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, আমাদের কাছে ওয়েল এস্টাবলিশড এক্সাম্পল হবে, এই কারণে এই এক্সাম্পলটা দেওয়ার চেষ্টা করলাম। তো দেখো, আমি যখন ভাববো আদিগঙ্গা একটা প্যালিও চ্যানেল, মানে যে চ্যানেলটা বিচ্ছিন্ন হয়ে গেছে তার কথা আলোচনা করব, আমি ভাবার পরে কি আদিগঙ্গা ঘুরতে চলে যাব, দেখি আদিগঙ্গা ঘুরে ঘুরে কীভাবে আছে? দ্যাট ইজ নট আ পারফেক্ট রিসার্চ, অ্যান্ড ইউ আর নট আ পারফেক্ট রিসার্চার হু ফার্স্ট ভিজিট ইন ফিল্ড। তাহলে কি করতে হবে? আমার প্রথম কাজ, এই আদিগঙ্গা সম্পর্কিত যা যা লেখা আমি পাবো, যে কোনো বই, ইতিহাসের বই থেকে হোক, ভূগোলের বই থেকে হোক, বিভিন্ন সাহিত্যিকের রচনা থেকে, বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা পড়েও যদি আমি আদিগঙ্গার কোনো কনসেপ্ট পাই, সেটাও নেব। ফর এক্সাম্পল আমি বললাম, যেমন ওখানে সাগরের একটা কনসেপ্ট রয়েছে, বা আমি যদি মনসামঙ্গল পড়ে চাঁদ শতকরের জীবন কাহিনী থেকে, চাঁদ শতকরের ভ্রমণ বৃত্তান্ত থেকে যদি পাই যে চাঁদ শতকর আদিগঙ্গা হয়ে চাঁদ শতকর আমাদের এই গড়িয়া সারাউন্ডিংস এরিয়া হয়ে গেছেন, সেটাও আমি নেব, সব রকম নেব। তো এই লিটারেচার রিভিউ কীভাবে হয়, এইটা করার আগে কী পড়তে হতে পারে আমি এখানে লিখেছি। বিভিন্ন পুস্তক, যেগুলো আমি বললাম সাহিত্য বিষয়ক বা সাবজেক্ট ম্যাটারে রয়েছে এমন পুস্তক, জার্নাল মানে এইরকম ম্যাগাজিনকে জার্নালও বলি, ওয়েব নলেজ, গুগল সার্চ করে হোক বা উইকিপিডিয়াতে হোক, যা যা ওয়েব নলেজ রয়েছে সেগুলো গ্যাদার করা, এটা হচ্ছে আমার লিটারেচার রিভিউর কাজ। এই কাজটাকে আমি পরে কাজে লাগাবো, এখান থেকে যা যা জানতে পারবো সেইটা আমাকে সাহায্য করবে কীভাবে কাজ করতে সুবিধা হবে, সেটা আমার সাহায্য করবে কিছু ডেটার ইনফরমেশান অ্যাড করতে, লিখতে, যাকে আমরা রেফারেন্স বা বিবলিওগ্রাফি বলে পরে করি। দেখবে প্রত্যেকটা লেখার শেষে, প্রত্যেকটা বইয়ের শেষে আমরা রেফারেন্স বা বিবলিওগ্রাফি পাই। এইভাবেই সেই রেফারেন্স বা বিবলিওগ্রাফিটাকে আমরা অ্যাড করব। বোঝা গেল? তাহলে দেখো, লিটারেচার রিভিউ মানে যদি হয় বিভিন্ন পুস্তক, জার্নাল বা ওয়েব নলেজ থেকে আমার রিসার্চ সম্পর্কিত বিষয়ের একটা ধারণা গ্রহণ করা, যা আমার আগামী রিসার্চকে সাহায্য করবে এগিয়ে নিয়ে যেতে, তাহলে সেখান থেকে আমি কতগুলো গুরুত্ব কিন্তু ড্র করতে পারি। যেমন ফরমেশন অফ থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, অর্থাৎ আমি থিওরিটিক্যাল নলেজটা কীভাবে ডেভেলপ করব, কীভাবে বিষয়টাকে এগিয়ে নিয়ে যাব, তার প্র্যাকটিক্যাল ফ্রেমওয়ার্কটা কিন্তু আমি মাঠে গিয়ে করতে হবে, হাতে কলমে করতে হবে। থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কটা তৈরি হয়ে যায়। রিসার্চের সুযোগ কী আছে, এটা পড়লে, এগুলো জানলেই বুঝবো কোন কোন দিকটা আমি রিসার্চ করাটা বেশি গুরুত্বপূর্ণ সেইটা। ধরো তুমি যদি এখন দীঘা বা শঙ্করপুর যাও, সেখানকার বিষয় সম্পর্কে জানলে, আলোচনা করলে, পুস্তক পড়লে জানতে পারবে সেখানে আজ থেকে 30-40 বছর আগে কেমন আর্থসামাজিক অবস্থা, বন্যার অবস্থা কী ছিল, আজ কেমন হয়েছে।
ফলে এই ব্যাপারটা নিয়ে তোমার আলোচনা করতে বেশি ইচ্ছে করবে। থার্ড, রিসার্চ কোয়েশ্চেন। এগুলো পড়লেই বোঝা যায় রিসার্চ সম্পর্কিত প্রশ্ন কী হবে। দেখবে বিভিন্ন সার্ভে করলে যেমন আমরা প্রশ্ন করি, রিসার্চে কিছু রিসার্চ কোয়েশ্চেন হয় যে এই প্রশ্ন আমার মধ্যে রয়েছে, আমার চিন্তায় আছে, এইগুলো সলভ করা হচ্ছে আমার উদ্দেশ্য। তো সেই রিসার্চ কোয়েশ্চেনগুলো আমি এখানে পাবো, বা কী কী কোয়েশ্চেন করা উচিত সেটা ঠিক করে ফেলতে পারবো মাথায়, যেগুলো আমার পরবর্তীকালে সলভের বিষয় হবে। নেক্সট, ডিটারমাইন দ্য রিসার্চ প্রবলেম। আমি যদি আদিগঙ্গা নিয়ে আলোচনা করি, তাহলে আদিগঙ্গা আলোচনার রিসার্চ প্রবলেমগুলো কী কী, অর্থাৎ কোন কোন বিষয়ে আদিগঙ্গা আলোচনার জন্য গুরুত্বপূর্ণ, দিস অল আর কল্ড রিসার্চ প্রবলেম, সেগুলো নির্দিষ্ট করতে পারবো। নেক্সট, কনসার্ন অ্যাবাউট রিপিটেশন অফ ওয়ার্ক। ধরো তুমি প্যালিও চ্যানেল নিয়ে কাজ করতে গেছিলে, তুমি যদি এই জার্নালটা পড়ে থাকো, তাহলে এখানে সুনন্দ বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজটা করেছেন তুমি সেই কাজটা আবার করবে না। কেন করবে না? তাতে আমার ওয়ার্ক রিপিটেশন হয়ে যাবে, আর ওয়ার্ক রিপিটেশন মানে তোমার কাজটা কিন্তু ভ্যালিড কাজ নয়, কপি পেস্ট কাজ হয়ে গেল, সেই কাজ আর কেউ সংগ্রহ করবে না, কেউ গ্রহণ করবে না, সরি। তো আমার এই সুবিধাগুলো হয়, দেখে নেব এই রিলেটেড কোনো কাজ হচ্ছে কি না। নেক্সট, সিলেকশন অফ রিসার্চ মেথোডোলজি। আমি সাহিত্য পড়ে বা জার্নাল পড়ে এই মাথায় আসি, বা সেই বিষয় সম্পর্কিত পুস্তক পড়ে, যে রিসার্চ মেথোডোলজিটা কোন দিকে নেওয়া উচিত, মানে কী কী উপায় বা কী কী মাধ্যম নেব, কী কী স্ট্যাটিস্টিক্যাল টেকনিক ইউজ করবো, কী কী রিমোট সেন্সিং জিআইএসের টেকনিক ইউজ করবো, সেটা আমার মাথায় থাকবে। এরপর ফাইন্ডিং দ্য রিসার্চ গ্যাপ। রিসার্চ গ্যাপ বলে একটা শব্দ হয়। রিসার্চ গ্যাপ মানে একটি রিসার্চ চলাকালীন বা রিসার্চ করতে গিয়ে যে ইনফরমেশানগুলো আমরা সহজে পেতে পারি না বা পাই না, দিস অল আর কল রিসার্চ গ্যাপ। অর্থাৎ গবেষক গবেষণা করতে গিয়ে যে যে বিষয়গুলো পেলেন না, তাকে রিসার্চ গ্যাপ বলি। ক্লিয়ার? ধরো তুমি কোনো একটা বিষয় নিয়ে গবেষণা করতে যাচ্ছ, কোনো একটা স্থানে বনভূমি ছিল, আজ মরুভূমি হয়েছে। তুমি গবেষণা করতে গিয়ে তোমাকে বর্তমান অবস্থাটা জানতে পারলে স্যাটেলাইট তোমায় পূর্বের অবস্থা বলবে, কিন্তু কে কে এই বনভূমিকে মরুভূমি করার জন্য দায়ী, এখানে কোনো বড় মানে বাণিজ্যিক উদ্দেশ্য, বাণিজ্যিক স্বার্থ ছিল কি না, এটা কিন্তু তোমায় কেউ বললে দেবে না প্রপারলি। জনগণ তোমার যতটুকু ততটুকু। এবার ধরো এখানে কোনো পলিটিক্যাল ইস্যু রয়েছে, তোমাকে সেই বিষয়গুলো জানতে সাহায্য করলো না, বাধা দিল, তাহলে তুমি কিন্তু বনভূমি এবং বর্তমানে একটা ওপেন ব্যারেন ল্যান্ড, তার মাঝে যে ঘটনাগুলো ঘটেছিল, মূল কারণ কী ছিল, সেগুলো যথার্থ জানতে পারলে না। এটা তোমার রিসার্চ গ্যাপ। তা বলে তুমি রিসার্চটা করবে না? ডেফিনেটলি করবে। রিসার্চ গ্যাপটা কমাতে হবে এবং রিসার্চের অন্য ডাইরেকশানটা তোমার খুঁজতে হবে, যেভাবে রিসার্চ করলে সুবিধা হয়। এই অংশটা বাদ পড়বে সেক্ষেত্রে। দ্যাট ইজ কল্ড রিসার্চ গ্যাপ। অ্যান্ড দ্য লাস্ট বাট দ্য নট লিস্ট, ম্যাচুরিটি অফ রিসার্চ। অর্থাৎ আমি যত বেশি জার্নাল পড়বো, আমি তবেই বুঝতে পারবো একটা জার্নাল, একটা পত্রপত্রিকা এই রকম একটা প্যাটার্নের হয়, যার একটা অ্যাবস্ট্রাক্ট থাকবে, একটা ইন্ট্রোডাকশন থাকবে, সেখানে কিছু প্রাসঙ্গিক চিত্র থাকবে, প্লেট থাকবে, তারপরে যে যে বিষয়গুলো দিতে হয় সেভাবে পরপর কতগুলো বিষয় আলোচনা হবে। এবং এইটাকে রিপোর্ট রাইটিং, যেভাবে রাইটিং করা হয়েছে এখানে। এবং এর শেষে অবশ্যই ডিটেলস ইনফরমেশন শেষ করে কিছু রেফারেন্স, অ্যাকনলেজমেন্ট, কনক্লুশন, অ্যাকনলেজমেন্ট, কিছু বিবলিওগ্রাফি অবশ্যই থাকবে। এইভাবে একটা বিষয় শেষ হয়। তো এইটাকেই আমরা বলছি ম্যাচুরিটি অফ রিসার্চ। রিসার্চ করার যে মেথড, যে রিপোর্ট রাইটিং স্কিল আছে, এইগুলো যত ভালো করে শিখবো তত আমাদের ম্যাচুরিটি আছে রিসার্চের। বোঝা গেল? এবার আসছে নেসেসারি স্টেপ বলতে পারি আমরা, বা ফ্যাক্টরস বলতে পারি, যেগুলো রিসার্চ করার জন্য সুবিধা হয় এবং লিটারেচার রিভিউ করলে যেগুলো আমরা পাই। সেই নেসেসারি স্টেপগুলো, নেসেসারি বিষয়গুলো কী কী? প্রথম, সিলেকশন অফ লিটারেচার। আমি ভাবলাম এখানে যেরকম আলোচনা হচ্ছিল যে আদিগঙ্গা নিয়ে যদি আলোচনা করতে যাই, বা ধরো তুমি যদি কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাও, যে ভাইরাস ঘটিত রোগ কীভাবে প্রকোপ বৃদ্ধি করতে পারে, কত ভয়াবহ হতে পারে, এবং এই ভাইরাস ঘটিত রোগ থেকে মুক্তির উপায় কী,
মেডিকেল সায়েন্সে এবং ভাইরোলজিস্টদের কাছে এই সম্পর্কিত হয়তো লক্ষ লক্ষ বইপত্র বা ইনফরমেশান রয়েছে, বাট কোন বিষয়টা বা কোন কোন লিটারেচারগুলো পড়লে আমার কাছে বেস্ট, সেইটা হচ্ছে সিলেকশন অফ লিটারেচার। ওকে, কীভাবে লিটারেচার সিলেকশন করতে হয়? এই যে ধরো তুমি একটা ছোট্ট কাজ করলে, যে হুগলি নদীর পাড় ভেঙে যেতে, সেটা নিয়ে তুমি আলোচনা করতে চাইলে, তো তোমাকে যদি লিটারেচার সিলেকশনের প্রয়োজন হলো, তো তুমি কীভাবে লিটারেচার সিলেকশনটা করতে চাও ভেবে দেখো। আমি যদি লিটারেচার সিলেকশন করতে চাই, তাহলে আমাকে দেখতে হবে ইম্প্যাক্ট ফ্যাক্টর। প্রত্যেকটা জার্নালের মাথায় দেখো ভলিউম নাম্বার, কবে পাবলিশ হয়েছে ইত্যাদি নাম্বারগুলো দেওয়া থাকে, এবং প্রত্যেকটা জার্নাল একটা পাবলিশিং সেন্টার থাকে, বিভিন্ন জন বিভিন্ন জার্নাল পাবলিশ করে, এবং সেইগুলো ইউজিসি যাদের যাদেরকে স্বীকৃতি দেয় তারা হচ্ছে পারফেক্ট, তাদের থেকে পাবলিশ করাই পারফেক্ট। এবং সেই অনুযায়ী প্রত্যেকটা জার্নালের কোথা দিয়ে পাবলিশ হয় সেই অনুযায়ী একটা ইম্প্যাক্ট ফ্যাক্টর থাকে। ইম্প্যাক্ট ফ্যাক্ট 0.1, 0.2 এরকমভাবে ফ্র্যাকশনে শুরু হয়। এই ইম্প্যাক্ট ফ্যাক্টর যে জার্নালে যত ভালো, সেটা তত উৎকৃষ্ট মানের জার্নাল। যেমন ইন্টারন্যাশনাল জার্নালগুলোর ইম্প্যাক্ট ফ্যাক্টর ভালো, এলসিভিআরের ইম্প্যাক্ট ফ্যাক্টর ভালো, এই রকম বিভিন্ন জার্নাল রয়েছে যাদের ইম্প্যাক্ট ফ্যাক্টর ভালো, সেইটা দেখতে হয়। বা যে বইগুলো অনেক বেশি স্বীকৃতিযুক্ত, লাইব্রেরিতে হোক বা তোমার কাছে হোক বা যেখান থেকে তুমি পাও, উইকিপিডিয়াতে বা পিডিএফ ফরম্যাটে, সেইগুলো স্বীকৃতি কীভাবে পাওয়া যায়, কীভাবে রিভিউ পাওয়া যাচ্ছে, সেইগুলোকে আমি পড়লাম। এটা হচ্ছে সিলেকশন অফ লিটারেচার। আমি যে কোনো লিটারেচার পড়লেই যে ভালো জ্ঞান পাবো তা নয়। নেক্সট, রাইট ডাউন দ্য ইম্পর্টেন্ট নোট। দ্বিতীয় কাজ, আমি একটা বড় পুস্তক পড়ে ফেললাম। ধরো এরকম একটা মোটা ভলিউমের একটা বই তুমি পড়ে ফেললে, এরকম একটা মোটা ভলিউমের। পড়ার পর আমি যে সবটা মাথায় রাখবো তা তো সম্ভব নয়। আমার কাজের প্রয়োজনে যতটুকু বিষয় আমার লাগবে, সেইগুলোকে আমি নোট ডাউন করে নেব আমার খাতাতে আলাদা করে, যাকে একটা বলা হয় লিটারেচার রিভিউর মূল কাজ। কি না, রাইট ডাউন দ্য ইম্পর্টেন্ট নোটস। মূল জ্ঞাতব্য বিষয়গুলো লিখে বা টাইপ করে রাখবো, ফলে রিসার্চে সেগুলোকে অ্যাপ্লাই করতে পারবো সরাসরি বা ঘুরিয়ে। আমি স্বীকৃতি হিসেবে রেফারেন্স হিসেবে দেবো, যে বিবলিওগ্রাফি হিসেবে দেবো যে আমি এগুলো নিয়েছিলাম, সেটা আলাদা ব্যাপার। নেক্সট, সাইটেশন অফ দ্য টপিক। সাইটেশন মানে কি, বইয়ের কোনো একটা অংশ আমার খুব গুরুত্বপূর্ণ মনে হলো, সেই অংশটাই আমি রেখে দিলাম, পুরোটাই রেখে দিলাম, তাকে বলা হয় সাইটেশন অফ দ্য টপিক। যেমন ধরো এই জার্নাল থেকে আমার মনে হলো আদিগঙ্গার লোকেশন অ্যান্ড ইম্পর্টেন্ট ব্যাপারটা খুব একটা চেঞ্জ করার কিছু নেই, আমি এটা পুরোটাই দিয়ে দিলাম বলে, হলওয়েল নোটেল আ স্মল ব্রোক নিয়ার কালীঘাট নিয়ার ইন সাউথ ক্যালকাটা was deemed to be the original course of the Ganga by the local Brahmins বলে, দিস ইজ দ্য চ্যানেল ওয়াজ শোন ইন দ্য ড্রেনিং বলে আমি একটা প্যারাগ্রাফ কপি করে নিলাম। এটাকে বলা হয় সাইটেশন করা। এখান থেকে যে পুরোপুরি বিষয়টা আমি তুলে নেব, দিস ইজ কল নাথিং বাট সাইটেশন। বুঝে গেল? তো এই সাইটেশন করতে হবে, বা ধরো এই যে আন্ডারলাইন মার্কগুলো আমার প্রয়োজন, আমি সাইটেশন করে নিলাম। অর্থাৎ সাইটেশন বলতে আমরা বলতে পারি লেখার ব্যবহারযোগ্য বক্তব্যগুলিকে কোট করে নেওয়া, তাকে বলা হয় সাইটেশন। নেক্সট, রাইট ডাউন ওভারঅল নলেজ। একটা এন্টায়ার জার্নাল পড়ে, যেমন ধরো এই জার্নালটা পড়ে আমি কী জানলাম, পুরোটাকে লিখে রাখতে পারি নিজের মতন করে, তাতে আমার কাজের সুবিধা হবে। দিস ইজ কল রাইট ডাউন ওভারঅল নলেজ। আর ফর্মিং বিবলিওগ্রাফি অ্যান্ড ফর্মিং রেফারেন্স, দুটোই দরকার। এবার বলতে পারো যে সব হোয়াট ইজ বিবলিওগ্রাফি অ্যান্ড রেফারেন্স। দেখবে তোমাদের অনেকগুলো বইতেও রয়েছে, বইয়ের শেষে এরকম অ্যালফাবেটিক্যাল অর্ডারে নাম থাকে, বিভিন্ন বইয়ের নাম, রাইটারের নাম, তার সারনেম আগে, তারপরে নাম, বইয়ের বুকসের নাম, রেফারেন্স এবং বিবলিওগ্রাফিতে লেখা হয়। দেখো এখানে রেফারেন্স বলে লেখা আছে, দেখো হিয়ার ইউ সি দ্য রেফারেন্স। আসলে এগুলো কি, আমি বললাম সাইটেশন বা কোট করা হয়েছে, যে বই থেকে যে বিষয়গুলো কোট করেছি সেই বইগুলোর নাম আমি পরপর মেনশন করে দেবো, যে আমি এই বইগুলো থেকে কোট করেছি, ওটা আমার নিজস্ব নয়, তাহলে আমার কোট করাটা অ্যাপ্লিকেবল, মানে এই টোকাটা মধ্যে কোনো অন্যায় নেই, যখন আমি রেফারেন্সটা বা কৃতজ্ঞতাটা দিয়ে দেবো। একে বলে রেফারেন্স দেওয়া, মানে যা কোট আমি নিয়েছি সেগুলো এখানে পেস্ট করাকে বলা রেফারেন্স করা। ক্লিয়ার? একটা রিসার্চে খুব গুরুত্বপূর্ণ, আমরা যে কোনো বইয়ের লাস্টে দেখতে পাই যে কিছু না কিছু রেফারেন্স করা থাকেই, অর্থাৎ
সেই বিষয়গুলোকে আমরা নিয়েছি, কাজে লাগিয়েছি। দিস ইজ কল রেফারেন্স করা। এবার বলতে পারো যদি এটা রেফারেন্স করা হয় তাহলে বিবলিওগ্রাফি কী? আচ্ছা, মাথায় রাখবে এই যে রেফারেন্সগুলো করলাম একটা নিয়ম রয়েছে, আমি রেফারেন্স গুছিয়ে করতে পারবো না বা বোঝাতে পারবো না। তার জন্য কী করা উচিত? একেবারে অ্যালফাবেটিক্যাল অর্ডার। যেমন ধরো এখানে যে রেফারেন্স রয়েছে, এ নামের কোনো রেফারেন্স নেই, বি সার নামে রেফারেন্স শুরু হয়েছে, তাই প্রথমে বি 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 বি, তারপরে চলে এলো সি, পাতা উল্টাই চলে এলো ডি 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 ডি, তারপরে এইচ, এইভাবে পরপর রেফারেন্স হয় অ্যালফাবেটিক্যাল অর্ডারে। দিস ইজ কল রেফারেন্সিং। আর বিবলিওগ্রাফি হচ্ছে এই যে রেফারেন্স করা অংশগুলো আমি সেকে হুবাহু কপি পেস্ট করেছিলাম। আর বিবলিওগ্রাফির ক্ষেত্রে কি হবে? আমি সাইটেশন ছাড়াও যে ধারণাগুলো রিসার্চে ব্যবহার করেছি, মানে সম্পূর্ণ হুবহু বিষয়টাকে কপি পেস্ট করিনি, আমি বিষয়টার ধারণা ব্যবহার করেছি। যে উনি বললেন আমার মনে হয় মেট্রো রেলওয়ে তৈরি করা, সুরেন্দ্রবাবু বললেন আদিগঙ্গার বুকে শেষ পেরেক পোতা। আমি এরকম কপি পেস্ট করলাম না, আমি আমার আলোচনার কনক্লুশনের একটা জায়গায় রাখলাম যে হ্যাঁ, মেট্রো রেলওয়ে তৈরি আদিগঙ্গা সংস্কারের, আদিগঙ্গাকে পুনরায় আগের রূপে নিয়ে যাওয়ার যে ন্যূনতম সম্ভাবনা ছিল তাকেও শেষ করে দেয়। তাই আমি বলতে পারি যে এটা আমি ওখান থেকে নিয়েছি, কিন্তু ওটা তো পুরো কপি করলাম না, কিন্তু নিলাম, তখন তাকে আমি বিবলিওগ্রাফি হিসেবে ব্যবহার করব। তাহলে এখান থেকে আমরা জিনিস পেয়ে গেলাম, কিন্তু অ্যাজ আ রিসার্চার তুমি শিখে গেলে হোয়াট ইজ কল রেফারেন্স, হোয়াট ইজ বিবলিওগ্রাফি। রেফারেন্স কাকে বলে, বিবলিওগ্রাফি কাকে বলে। রেফারেন্স হুবহু কোডটাকে কপি পেস্ট করে দেওয়া, আর বিবলিওগ্রাফি হলে হুবহু কোড কপি পেস্ট করা নয়। বিবলিওগ্রাফি হলে আমি যে বিষয়টাকে নিয়ে আলোচনা করলাম সেই বিষয় সম্পর্কিত যে ধারণা পেলাম, সেই ধারণাটা যেহেতু আমি একটা নির্দিষ্ট বই থেকে নিয়েছি, তাই সেই বইয়ের কৃতজ্ঞতা স্বীকার করা। আমি তোমাদের দেখাতে চাই, এই দেখো একটা পুস্তকে বিভিন্ন রেফারেন্স করা, একদম এ নাম দিয়ে শুরু হয়েছে, পরপর রেফারেন্সগুলো রয়েছে। দিস ইজ কল্ড রেফারেন্সেস। দেখো পাতার পর পাতা আমরা রেফারেন্স দেখতে পাবো। মানে এখানে আমরা চলে এসেছি বেশ অ্যাপ্লাইয়ের জায়গা, যেখান থেকে আমরা ধীরে ধীরে অ্যাপ্লিকেশনে কাজ দেখতে পাবো। যা যা দেখেছি এতদিন তার মানে কারণগুলো জানবো। দেখো এত রেফারেন্সিং করা আছে। তো এতটুকুর মধ্যে আমরা শিখলাম এই যে লিটারেচার রিভিউ কী, কাকে বলে, কেন কেন একটা বিষয় নিয়ে আলোচনা করার আগে একটা বই, অনেকগুলো বইপত্র পড়া জানা প্রয়োজন। এটাই হচ্ছে লিটারেচার রিভিউ করা। মানে যে বিষয় নিয়ে তুমি আলোচনা করতে চাও সে সম্পর্কে পড়াশোনার দরকার, তারপর সে বিষয়ে তুমি ঢুকতে পারবে। অর্থাৎ দ্য থিওরিটিক্যাল নলেজ উইল হেল্প ইউ টু ডেভেলপ ইউর রিসার্চ, দ্যাট ইজ কল্ড লিটারেচার রিভিউ। অ্যান্ড different types of books, journals, web knowledge, these all are the source of literature review which help us in the various way to develop our research. And এখানে আমি তোমায় দেখালাম লিটারেচার রিভিউ করলে কী কী সুবিধাগুলো হয়, লিটারেচার রিভিউ করার মূল কী কী সতর্কতা বিষয় রয়েছে বা যেগুলো মাথায় রাখতে হয় সেগুলো হচ্ছে নিচে। তো এইটা হলাম লিটারেচার রিভিউ শেষ হয়। এবং এখানে আরও একটা জিনিস শিখে গেলাম, রেফারেন্স এবং বিবলিওগ্রাফির মধ্যে পার্থক্য কী, রেফারেন্স কী, বিবলিওগ্রাফি কী, এবং এই দুটো জিনিসই অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজাতে হয়। ওকে, এতটুকু অংশে আমরা লিটারেচার রিভিউ ধারণাটা ক্লিয়ার করলাম। আমরা আবার নেক্সট পার্টে রিসার্চ রেজাল্টটা নিয়ে আসছি। ওকে, থ্যাংক ইউ।